Hello everyone, welcome to my channel, welcome to this video. আমি আজকে এসেছি আপনাদের সাথে কথা বলতে যে আপনাদের মধ্যে যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন, বিদেশে স্টুডেন্ট ভিসায় যাবেন ভাবছেন, বিদেশের কিন্তু কিছুই জানেন না যে কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রসেসটা কিরকম, কিভাবে ভিসা পর্যন্ত পৌঁছাবেন, ভিসা পাওয়া পর্যন্ত। সো আমার আজকের এই ভিডিওটাতে আমি এইসব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। মূল কারণটা হলো এখন তো 2024 সাল, ইন্টারনেটের যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়েছে। আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, কম্পিউটার আছে, ট্যাবলেট আছে, ইন্টারনেটের কানেক্টিভিটি আছে। কিন্তু তারপরেও যখন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা আসে, আমরা যেটা করি সচরাচর আমরা এজেন্সির কাছে যাই, স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সি। এজেন্সি যেসব ইউনিভার্সিটি, যেসব দেশ বা যেসব ইউনিভার্সিটি আমাদেরকে সাজেস্ট করে, আমরা ওইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। সো এটার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এজেন্সি কখনোই এমন কোন ইউনিভার্সিটি সাজেস্ট করবে না যাদের সাথে তাদের অ্যাফিলিয়েশন নাই বা যাদের কাছ থেকে তাদের কোনো প্রফিট হবে না। দ্যাট মেক সেন্স বিকজ এজেন্সি তো বিজনেস ইনস্টিটিউশন, সো তাদের যেখানে প্রফিট মার্জিন ভালো তারা ওখানে স্টুডেন্ট পাঠাবে। এখন যেখানে আপনাকে পাঠাচ্ছে, যেই জায়গায় তাদের অ্যাফিলিয়েশন আছে, ওই জায়গাটা যে আপনার জন্য কতটুকু সুইটেবল এটা আপনি কিভাবে বুঝবেন? সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যারা এইসব এজেন্সির থ্রুতে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে যায় তারা হয়তো ভবিষ্যতে গিয়ে একটা সময় গিয়ে হয়তো সমস্যায় পড়ে। সো আমার আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যেন আপনারা আপনাদের জন্য বুঝতে পারেন যে কোন জায়গাটা কি আপনার জন্য ভালো, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনি ভিসা পাবেন এবং বিদেশে রিলোকেট করবেন, সো দ্যাট আপনার ফিউচারের জার্নিটা যেন বিদেশে সুন্দর হয়। বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমার জন্য কোন সময়টা বেস্ট সময় বিদেশে যাওয়ার জন্য। সময় বলতে আমি কি বোঝাচ্ছি? আমরা তো অনেক ফেসে বিদেশে পড়াশোনা করতে যেতে পারি। ধরেন কেউ এইচএসসি বা এ লেভেলস এর পরে বিদেশে আন্ডারগ্র্যাড করতে যেতে পারে, অথবা কেউ আন্ডারগ্র্যাড করে মাস্টার্স করতে যেতে পারে, বা কেউ মাস্টার্স করে পিএইচডি করতে যেতে পারে। সো আপনি কিভাবে বুঝবেন কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো সময়? সো আমার এই চ্যানেল লিস্টে আপনি দেখবেন, ভিডিও লিস্টে একটা ভিডিও আছে যে ভিডিওটাতে আমি কথা বলেছি বিদেশে আপনার জন্য, বিদেশে মুভ করার, পড়াশোনা করতে বিদেশ যাওয়ার জন্য কোনটা ভালো সময়। সো আপনারা যারা সময় নির্বাচন করতে চান, ঝটপট ওই ভিডিওটা দেখে ফেলেন, তাহলে হয়তো আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন সময়টা আপনার জন্য বিদেশে মুভ করা সবচেয়ে ভালো সময়। আমরা যখন একবার ডিটারমাইন্ড হব যে এখন আমাদের জন্য বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা করতে বেস্ট টাইম, এরপরে যে পয়েন্টটা আমাদেরকে কনসিডার করতে হবে সেটা হলো কোন দেশে আমি পড়াশোনা করতে যাব। বাংলাদেশের বাইরে তো অনেকগুলো দেশ আছে পড়াশোনা করতে যাওয়ার। এখন কোন দেশটা আমার জন্য সুইটেবল বা কোন দেশটা আপনার জন্য সুইটেবল? আমার জন্য যে দেশটা সুইটেবল এটা হয়তোবা আপনার জন্য সুইটেবল নাও হতে পারে। এটা ডিপেন্ড করছে আমার লাইফের প্ল্যান কিরকম, আমি কি ধরনের ওয়েদার পছন্দ করি, কি ধরনের কালচার পছন্দ করি, আমি কি পিআর পার্সু করতে চাই, আমি কি রিলোকেট করতে চাই, আমি কি ওয়ার্ক পারমিটে থাকতে চাই, আমি কি করতে চাই বেসিক্যালি। সো এক একটা দেশের পলিসি এক এক রকম। যেটা কারো সাথে, আমার জন্য যে দেশটা হয়তো কানাডা আমার জন্য খুবই ভালো একটা দেশ, কারণ আমার রিকোয়ারমেন্টের সাথে কানাডা খুব চমৎকারভাবে গিয়েছে। কিন্তু আপনার রিকোয়ারমেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে কানাডা আপনার জন্য ভালো দেশ নাও হতে পারে। হয়তো বা দেখা গেল যে আপনার প্রায়োরিটি দেশের কাছাকাছি থাকা, খুব ইজিলি দেশে কমিউট করতে পারা, তাহলে হয়তো আপনার জন্য সুইটেবল অপশন হতে পারে বাংলাদেশের আশেপাশে যেসব দেশ আছে, সিঙ্গাপুর, জাপান, এইসব দেশ হয়তো আপনার জন্য ভালো চয়েস হতে পারে। সো এগেন, এটা ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টস এর উপরে। আপনারা যারা এই ব্যাপারে আরেকটু জানতে আগ্রহী, আমার এই প্লে লিস্টে আপনারা আরেকটা ভিডিও পাবেন কিভাবে আপনারা বিদেশে পড়াশোনার জন্য দেশ সিলেক্ট করবেন। আশা করছি ওই ভিডিওটা দেখলে আপনারা একটু ধারণা পাবেন যে কোন দেশটা আপনাদের জন্য সুইটেবল হতে পারে। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বেস্ট টাইম কোনটা এবং আমরা কোন দেশে পড়াশোনা করতে চাই। এরপরে আমাদের থার্ড যে থিংটা কনসিডার করতে হবে সেটা হলো আমাদেরকে একটা লিস্ট বানাতে হবে আমাদের একাডেমিক বা প্রফেশনাল অ্যাচিভমেন্ট এবং সেই সাথে রিসোর্স। আমরা এটাকে একটা লিস্ট করব। সো এখানে দুইটা জিনিস, একটা হলো অ্যাচিভমেন্ট, একাডেমিক অ্যাকমপ্লিশমেন্ট বা অ্যাচিভমেন্ট, এবং আরেকটা হলো আমাদের রিসোর্স। সো প্রথমে একটু কথা বলি যে একাডেমিক অ্যাকমপ্লিশমেন্ট বা অ্যাচিভমেন্টগুলো কি কি হতে পারে। সো যারা আমাদের মধ্যে বিদেশে আন্ডারগ্র্যাড করতে যাব, আমাদের আন্ডারগ্র্যাডের জন্য প্রথম যে রিকোয়ারমেন্টটা সব ইউনিভার্সিটি খুঁজে থাকে যে আমাদের এসএসসি, এইচএসসি অথবা এ লেভেলস, ও লেভেলস এর স্কোর কিরকম, এটা যদি আমরা আন্ডারগ্র্যাড করতে চাই। আর আমরা যদি মাস্টার্স করতে চাই আন্ডারগ্র্যাডের পরে, তাহলে আমাদের ব্যাচেলর ডিগ্রির যে রেজাল্টটা ওইটা হয় মেইন রিকোয়ারমেন্ট। সো আমাদের রিকোয়ারমেন্ট যাই হোক, উই নিড টু নোট ইট ডাউন বেসড অন আওয়ার
ডিজায়ার্ড ইন্টেন্ট যে আমরা কি ধরনের প্রোগ্রামে যেতে চাচ্ছি, আন্ডারগ্র্যাড অথবা মাস্টার্স অথবা পিএইচডি লেভেল। সো আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের স্কোর, পড়াশোনার প্রিভিয়াস স্কোর। এরপরে যে জিনিসটা চলে আসছে সেটা হলো যে আমরা যদি বাংলাদেশের বাইরে কোনো ইংলিশ স্পোকেন কান্ট্রিতে পড়াশোনা করতে চাই, বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো ইংলিশ স্পোকেন কান্ট্রিজে যদি আমরা যেতে চাই, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং যে কোনো ধরনের, এটা টোফেল হতে পারে, আইএলস হতে পারে, বা আরও কয়েকটা টেস্টিং সিস্টেমস আছে, এগুলোর যে কোনো কিছু হতে পারে। আমাদের কি আছে, আমরা কি আইএলটিএস দিয়েছি? আইএলটিএস দিয়ে থাকলে আমাদের আইএলটিএস এর স্কোরটা কত? অথবা আমরা কি মাস্টার্স করতে যেতে চাইছি বিদেশে ইংলিশ স্পোকেন কোনো কান্ট্রিতে যারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার একসেপ্ট করে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার আপনারা যারা জানেন না এটা সম্পর্কে আমি একটু করে বলি। আপনি যদি আন্ডারগ্র্যাড বাংলাদেশে বা আন্ডারগ্র্যাড নিচে এ লেভেলস ও লেভেলস করেন, তাহলে হয়তো বা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হতে পারে ইংলিশ। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। সো বিদেশের ইংলিশ স্পোকেন কান্ট্রিজগুলার ইউনিভার্সিটিগুলা, অনেক ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার একসেপ্ট করে। সো যখন আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার তাদেরকে প্রোভাইড করবেন, তারা হয়তো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং এর যে রিকোয়ারমেন্টটা ওটা তারা হয়তো ওয়েভ করে দিতে পারে। ধরেন এমন হতে পারে যে একটা ইউনিভার্সিটি অপশন দিল আপনাকে, আইদার আইএলটিএস এ তারা 7 চায় অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার চায়। এখন আপনি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার তাদেরকে প্রোভাইড করতে পারেন, তারা একসেপ্ট করে, সেক্ষেত্রে হয়তো আপনার আইএলটিএস দিতে হবে না। সো এই জিনিসটা আপনাদেরকে নোট ডাউন করতে হবে। যদি আপনি এমন কোথাও পড়াশোনা করে থাকেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যার ইংলিশ, তাহলে সেটা আপনাদেরকে রাখতে হবে। এটা আপনি লিস্ট করবেন আপনার একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে, অথবা আপনার আইএলটিএস এর স্কোর বা টোফেল এর স্কোর যাই থাকুক, এটা আপনি লিস্ট করবেন। যদি ইংলিশ স্পোকেন কান্ট্রি না হয়, অন্য কোনো কান্ট্রি আপনার সাথে ভালো যায়, তাহলে ওই দেশের ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা কি, আপনার কি কোনো প্রফিসিয়েন্সি আছে কিনা, আপনি কি কোনো ক্লাস করেছেন কিনা, যেহেতু আপনি ডিটারমাইন্ড যে আপনি ওই ধরনের একটা দেশে যেতে চান যার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না মেইন ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি কি পড়াশোনা করেছেন কিনা, ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি পড়েছেন কিনা, পড়ে থাকলে আপনি কোনো টেস্ট দিয়েছেন কিনা, ওইটার স্কোর কি। সো ইউ নিড টু নোট ইট ডাউন। এই দুটো হলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট। এবার আসি থার্ড রিকোয়ারমেন্ট। এটা রিকোয়ারমেন্ট না, এটা বেসিক্যালি রিসোর্স। সো রিসোর্স বলতে কি মিন করছে, আমাদের রিসোর্স মানে হলো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল এবিলিটি। ধরেন আপনাদের মধ্যে যাদের আন্ডারগ্র্যাডের রেজাল্ট খুব হাই, একটা ইনস্টেন্স আমরা যদি কনসিডার করি, ধরেন একজনের আন্ডারগ্র্যাডের স্কোর হলো 3.9 আউট অফ 4, তাহলে যার স্কোর 3.9 সে হয়তো প্যাশনেটলি একটা স্কলারশিপ পার্সু করতে পারেন, কারণ তার স্কোর খুব হাই এবং তিনি স্কলার কাইন্ড অফ। এখন উনি একটা স্কলারশিপ এক্সপেক্ট করতেই পারেন, কিন্তু এখানে আরো অ্যাডিশনাল অনেক জিনিসপত্র চলে আসে। যেমন আমেরিকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, কানাডা বা এবং পৃথিবীর অনেক দেশের ইউনিভার্সিটি কিন্তু জিআরই জিম্যাটের স্কোর চায় যদি মাস্টার্স বা পিএইচডি লেভেলের অ্যাপ্লিকেশন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি পিএইচডির বা মাস্টার্সের জন্য আপনারা জিআরই জিম্যাট এইসব টেস্ট দিয়েছেন কিনা, দিয়ে থাকলে আপনাদের স্কোর কিরকম, ইউ নিড টু নোট ইট ডাউন। যদি না থাকে দ্যাটস ফাইন, আপনার অল্টারনেটিভ কি। সো এটা হলো আপনার রিসোর্স। এখন আপনি যদি স্কলারশিপ পার্সু করতে চান, তাহলে হয়তো দেখা যাচ্ছে আপনার মাস্টার্সের জন্য খরচটা একটু কমে আসবে, যেহেতু আপনি স্কলারশিপ পার্সু করছেন, বা ধরে নিচ্ছি আপনি একটা স্কলারশিপ পাচ্ছেন। কিন্তু স্কলারশিপ যদি আপনি না পান, আপনার স্কোর যদি হয় আন্ডারগ্র্যাডে এভারেজ, ধরেন আপনার স্কোর 3, আপনার হয়তো স্কলারশিপের চান্স হয়তো বা কম, আমি বলবো না যে নাই, আছে, কিন্তু হয়তো বা একটু কম। তাহলে আপনার পড়াশোনার খরচ কিরকম হতে পারে, আপনার বাজেট কিরকম, আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি কিরকম, আপনার বাজেট কি 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, কত টাকা, এবং আপনি কি ধরনের ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান বা কোথায় যেতে চাচ্ছেন, আপনি হয়তো এটা আপনাকে নোট ডাউন করতে হবে প্রথমেই, যে আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি কিরকম পড়াশোনার জন্য। সো এই কয়েকটা জিনিস আপনি যখন নোট ডাউন করবেন, এগুলো আপনি আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে, এবং আমি পরের স্টেপে বেসিক্যালি ডিসক্রাইব করছি এটা কেন জরুরি। এখন আমরা চলে আসি ফোর্থ স্টেপে। এই ফোর্থ স্টেপে কিন্তু আমরা বেসিক্যালি আগের 3টে স্টেপে আমরা আমাদের টাইম সিলেক্ট করে ফেলেছি, কান্ট্রি সিলেক্ট করে ফেলেছি, এবং আমাদের একাডেমিক অ্যাচিভমেন্ট এবং রিসোর্সের একটা লিস্ট করেছি। সো আমরা এখন জানি যে আমাদের কি আছে, আমরা কি চাই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফোকস। এইটুক পর্যন্ত আসাটা হলো খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যখন বিদেশ যেতে চায়, আমরা
এজেন্সিতে যাই এইসব কিছু না জেনেই তাদের উপরে তাদের কাছ থেকে একটা ডিসিশন আমরা চাই, যেটা আমাদের ক্ষেত্রে কাজ করে না। নাও দ্যাট উই হ্যাভ বিন থ্রু দিস 3 স্টেপস, উই নো that the timing is right now, and we picked the country and we know our accomplishments and resources. Now এখন আমাদেরকে যেটা করতে হবে, ইউনিভার্সিটি সিলেকশন। এখন আপনার কাছে লিস্ট আছে, আপনি দেশ জানেন। এখন ধরে নেই আপনি পিক করেছেন কানাডাকে। কানাডাকে যদি আপনি পিক করে থাকেন এবং আপনি মাস্টার্সের জন্য কানাডাকে পিক করে থাকেন, এগেন দিস ইজ জাস্ট এন ইনস্ট্যান্স আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি এখন কানাডার একটা ইউনিভার্সিটি লিস্ট করবেন যে কানাডায় কতগুলো ইউনিভার্সিটি আছে। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি যে ধরনের সাবজেক্ট পড়েছেন বা যে ধরনের সাবজেক্ট আপনি ফার্দার পড়াশোনা করতে চান, ওই ধরনের প্রোগ্রাম অফার করছে কারা। প্রথমে আপনি ইনিশিয়ালি সব ইউনিভার্সিটি একটা লিস্ট করবেন। তার মধ্যে আমি আরেকটু ন্যারো করে যদি আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে যারা অনেক বেশি সুইফট, বিদেশের জার্নিটাকে সুইফট মসৃণ করতে চান, তাদেরকে সাজেস্ট করব যে যেই জায়গায় যেই দেশে যান না কেন, বি ইভেন মোর স্পেসিফিক। ওই দেশের কোন সিটিতে আপনি যেতে চান, কোন সিটিটা আপনার সাথে যায়, কোন সিটির লাইফস্টাইল আপনার লাইফস্টাইলের সাথে যায়, আপনি চান। সো এইসব জিনিস আপনি ডিসাইড করতে পারেন, কিন্তু দ্য বেসিক থিং ইজ ইউ নিড টু মেক আ লিস্ট অফ অল দ্য ইউনিভার্সিটিজ দ্যাট অফার দ্য প্রোগ্রাম দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন। আপনি যে প্রোগ্রামে ইন্টারেস্টেড, যে ধরনের মাস্টার্স প্রোগ্রাম খুঁজছেন, ওই ধরনের মাস্টার্স প্রোগ্রাম অফার করছে কতগুলো ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিগুলোর আপনাকে একটা লিস্ট করতে হবে। সো আমি যেটা করেছিলাম ওটা হলো, ইউনিভার্সিটির লিস্টের জন্য আমি একটা এক্সেল স্প্রেডশিট ইউজ করেছি, যেখানে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি, ধরেন যে কানাডার, প্রথমে আমি ন্যারো ডাউন করেছি প্রত্যেকটা ইউনিভার্সিটি, নট ন্যারো ডাউন মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমি লিস্ট করেছি। তার মধ্যে আমার যে ইউনিভার্সিটিগুলো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোগ্রাম অফার করছে, ওগুলোকে আমি একটু ন্যারো ডাউন করে ওই প্রোগ্রামগুলোকেই রেখেছি। তারপরে আমি একটু অ্যাডভান্স ওয়েতে এগিয়েছি, সেটা হলো যে আমি কোন প্রভিন্সে থাকতে চাই, কানাডার কোন সিটিতে থাকতে চাই, কোথাকার কি অবস্থা। সো এই ফ্যাক্টরগুলোকে আপনি কনসিডার করবেন। কনসিডার করে যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা লিস্ট আছে, ধরেন আপনি কানাডার মধ্যে 5টা ইউনিভার্সিটি পেয়েছেন, যে 5টা ইউনিভার্সিটি হয়তো সবাই একই রকম প্রোগ্রাম অফার করছে না, কিন্তু এমন সব প্রোগ্রাম অফার করছে যেগুলোতে আপনি ইন্টারেস্টেড বা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা ইউনিভার্সিটি প্রোগ্রাম সিলেক্ট করতে চাচ্ছেন, তারা আরেকটা আমার ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে হয়তো আপনারা একটু ধারণা পাবেন যে কিভাবে আপনি আপনার জন্য সুইটেবল প্রোগ্রাম নির্বাচন করবেন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু ইন শর্ট, আপনি যখন 4-5টা ইউনিভার্সিটি পাবেন, আমি আসলে সবাইকে রেকমেন্ড করি মিনিমাম 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, ম্যাক্সিমাম 5টা বা তারও বেশি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু হয়তো বা আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেডও হতে পারে, কারণ এগুলো তো আসলে সার্টেনলি বলা যায় না অ্যাপ্লিকেশন করার আগে। ইনফ্যাক্ট আমি অনেক ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করেছি, ইমেল করেছি, কিন্তু ম্যাক্সিমাম রেসপন্স আমি যেটা পেতাম, যখন আমি জিজ্ঞেস করতাম তাদেরকে আমার চান্স কতটুকু, চান্স অ্যাডমিশন পাওয়ার, তারা বলতো যে মেজরিটি রেসপন্স যেটা আমি রিসিভ করেছি সেটা ছিল অনেকটা এরকম যে সব ডকুমেন্টস গ্যাদার করার আগ পর্যন্ত ডিসিশন আমরা মেক করতে পারি না। সো যার কারণে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে কখনোই বলতে পারি না যে কোথা থেকে আমরা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি। সো আমরা যদি 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করি, যার মধ্যে একটা ইউনিভার্সিটি অবশ্যই এমন হতে হবে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাই, আমাদেরকে রিজেক্ট করার চান্স হতো সিগনিফিকেন্টলি লো, আমাদেরকে এটা ফিল করতে পারতে হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, এমন একটা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন যারা চায় জিপিএ 2.75 আন্ডারগ্র্যাডের মিনিমাম এবং আইএলটিএস এ 5.5। এখন আপনার আইএলটিএস এর স্কোর হয়তো 6 এবং আপনার আন্ডারগ্র্যাডের স্কোর 3.2, তার মানে আপনার চান্সেস সিগনিফিকেন্টলি হাই এই প্রোগ্রামে চান্স পাওয়ার। আবার যদি এমন হয় যে আপনি আরেকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন যেটাতে তারা চায় 3 কিন্তু আপনার 3.2 জিপিএ আন্ডারগ্র্যাডের, তাহলে হয়তো বা এটা মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার আছে, কিন্তু যদি ওই প্রোগ্রামে কথার কথা ফর ইনস্ট্যান্স ধরেন 100টা অ্যাপ্লিকেশন জমা পড়লো, 100 জনের মধ্যে 80 জনের জিপিএ 3.5 এর উপরে, তখন আপনার চান্স কিন্তু সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। ইভেন দো আপনার 3.2 মিনিমাম রিকোয়ারমেন্ট 3, সো আপনার চান্স সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। সো এটাও একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো যে এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে আপনাকে ইউনিভার্সিটি মিনিমাম 3টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি এরকম রাখতে হবে, 2টা হলে খুব ভালো হয়। আর একটা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটি যেটাতে আপনার চান্স হতেও পারে একটু অ্যাম্বিশিয়াস,
না হলেও আপনি কিছু মনে করবেন না, কিন্তু জাস্ট মেক শিওর যে এমন ইউনিভার্সিটি আপনি লিস্ট করছেন যেখানে আপনার চান্সেস হাই। আমাদের অবজেক্টিভ হলো অ্যাটলিস্ট যেন আমরা একটা অফার লেটার পাই, আদারওয়াইজ আমরা ভিসা প্রসেসিং এর দিকে যেতে পারবো না। সো আপনি ইউনিভার্সিটি লিস্ট করছেন, প্রোগ্রামের রিকোয়ারমেন্ট তৈরি করছেন, এবং ওই রিকোয়ারমেন্টটা আপনি যে আপনার অ্যাচিভমেন্ট এবং রিসোর্সের লিস্ট করেছেন আগের স্টেপ 3-তে, ওই লিস্টের সাথে যখন আপনি ম্যাচ করবেন তখন আপনি বেসিক্যালি বুঝতে পারবেন যে কোন ইউনিভার্সিটিগুলোতে আপনার চান্স হাই। সো যে ইউনিভার্সিটিগুলোতে আপনার চান্স হাই, ওই ইউনিভার্সিটিগুলো আপনার 50% ইউনিভার্সিটি কিন্তু ওরকম হতে হবে। ধরেন আপনি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, 50% মানে তো 2.5টা ইউনিভার্সিটি, 2.5টা তো আর হয় না। তাহলে আপনি 2টা অথবা 3টা ইউনিভার্সিটি আপনাকে ফিল করতে পারতে হবে যে আপনার চান্সেস হাই। আরেকটা বা 2টা ইউনিভার্সিটি হয়তো একটু অ্যাম্বিশিয়াস, আপনি অ্যাপ্লাই করবেন, হলে হলো, না হলে নাই। সো এটা হলো আমাদের 4th স্টেপ অ্যাপ্লিকেশনের, ইউনিভার্সিটি সিলেকশন এবং অ্যাপ্লিকেশনের যে ম্যাটেরিয়াল। সো আমরা যখন রিকোয়ারমেন্ট দেখবো, রিকোয়ারমেন্ট থেকে আমরা সব জিনিসপত্র, যে অ্যাচিভমেন্টের লিস্ট, আমাদের ট্রান্সক্রিপ্ট, ধরেন আমাদের আন্ডারগ্র্যাডের রেজাল্ট, আমাদের আইএলটিএস এর স্কোর, আমরা যদি মাস্টার্স লেভেল অ্যাপ্লাই করি তারা হয়তো প্রফেশনাল বা একাডেমিক রেকমেন্ডেশন লেটার চায়, যেটা আপনারা প্রফেশনাল রেকমেন্ডেশন লেটার আপনারা যদি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে আপনাদের সুপারভাইজার বা কলিগদের কাছ থেকে পেতে পারেন যাদের সাথে আপনারা কাজ করেছেন। অথবা আপনারা যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার প্রোগ্রাম যদি একাডেমিক রেকমেন্ডেশন রিকোয়ার করে, তখন আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন, যেসব প্রফেসরদের ক্লাস করেছেন বা কাজ করেছেন যাদের সাথে, তাদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার আপনাকে গ্যাদার করতে হবে। সো তাহলে আমরা 4th স্টেপে যেটা করছি, আমাদের রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি লিস্ট করছি, ইউনিভার্সিটির লিস্ট মতো আমাদের রিকোয়ারমেন্টগুলো, যেসব রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টগুলো আমরা গ্যাদার করে আমাদের অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করার চেষ্টা করছি। এবার আমরা আসি 5th স্টেপে। 5th স্টেপে আমরা যেটা করছি, আমরা 5th স্টেপে যেহেতু আমরা নিজেরা অ্যাপ্লাই করছি, কোনো এজেন্সিতে যাচ্ছি না, আমরা অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট, অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট, মনোযোগ দিয়ে রিকোয়ারমেন্ট তো দেখবো। যদি আমাদের কোনো কনফিউশন থাকে রিকোয়ারমেন্ট নিয়ে, আমরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করব থ্রু ইমেল। ফোন কল তো আসলে খুব একটা বেশি ইফেক্টিভ হয় না, অনেক ক্ষেত্রেই ইমেল সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, কারণ এটা রিটেন ফর্মে মানুষজনের কাছে, আপনি যাদেরকে ইমেল পাঠাচ্ছেন তারা তো অন্যান্য কাজে ব্যস্ত থাকতে পারে, হয়তো 2-4 দিন, 1 সপ্তাহ সময় লাগতে পারে তাদের রিভিউ করে আপনাকে রেসপন্স করতে। সো আপনার রিকোয়ারমেন্ট নিয়ে যদি কোনো ডাউট থাকে, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট নিয়ে, আমি সবসময় সাজেস্ট করব আপনার ইউনিভার্সিটির ডেজিগনেটেড অথরিটির সাথে কমিউনিকেট করতে। এখন এই জায়গাটা ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যায়। ধরেন আপনি অ্যাপ্লাই করছেন একটা অ্যাপ্লাইড সায়েন্স প্রোগ্রামে মাস্টার্সের, এখন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে অ্যাডমিশনে আছে যে অ্যাডমিশনের জেনারেল ইনকোয়ারির একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি ওদেরকে রিচ আউট করেন। ওদের কাছে যদি ইনফরমেশন না থাকে, ওরা আপনাকে হয়তো যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন ওই প্রোগ্রামের রেসপেক্টিভ অথরিটির কাছে আপনার ইমেলটাকে ফরওয়ার্ড করবে। সো হ্যাভ দ্যাট কমিউনিকেশন উইথ দ্যাম। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, ক্লারিফিকেশন নেন। আমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশন সাবমিট করি না, আমরা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট দেখছি, বুঝতে পেরেছি, আমাদের সাথে যায়, আমাদের যদি কোনো ডাউট থাকে আমরা বিফোর হ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে এইগুলো কমিউনিকেশনের থ্রুতে ফাইন টিউন করবো আমাদের ডাউটগুলা, রিকোয়ারমেন্টগুলা কি। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে সার্টেন হতে হবে। এখানে অনেক কিছু চলে আসে, ধরেন অনেক ইউনিভার্সিটি পেপার কপি চায় হয়তো, বা এখনো অনেক ইউনিভার্সিটি অনলাইনে সফট কপিতে খুব কমফোর্টেবল। সফট কপি প্রেফারেবল, কারণ কোনো ঝামেলা নাই, হ্যাসেল ফ্রি। আপনি আপনার ডকুমেন্ট সব স্ক্যান করে আপলোড করে দিবেন পোর্টালে। তাদের হয়তো আপনি যখনই বিদেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে একটা অ্যাকাউন্ট সব ইউনিভার্সিটিতে করতে হবে। সো অ্যাকাউন্ট খোলার পরে যখন আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন, তখন আপনাকে আপনার সব ডকুমেন্টস ওখানে আপলোড করতে হবে। সো এই আপলোডের ক্ষেত্রেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, টক টু দ্য ইউনিভার্সিটি ডিরেক্টলি, তাদেরকে জিজ্ঞেস করেন, ক্লারিফিকেশন লাগলে তাদের সাথে কমিউনিকেট করেন। আমার এক্সপিরিয়েন্স হলো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, 95% ইউনিভার্সিটি, যেহেতু এটা একটা প্রফেশন, এটা একটা বিজনেস, আপনি তো টাকা দিয়ে পড়ছেন, অথবা দে আর সেলিং এ সার্ভিস টু ইউ, ইউ আর বাইং এ সার্ভিস আইদার ফর স্কলারশিপ অর ফর ফ্রি, কিন্তু এটা তো একটা সার্ভিস দে আর প্রোভাইডিং, সো দে শুড গেট ব্যাক টু ইউ, অ্যান্ড দে ডু মোস্ট অফ দ্য টাইম। সো গিভ দ্যাম সাম টাইম। যদি 1 সপ্তাহের বেশি হয়, দেন সেন্ড আপ এ ফলো আপ, send a follow-up email. Just let them know that you are seeking an answer, so they should get back to you. So in any situation, if you have any confusion, get in touch with the university, ask them questions, and do not submit an application unless you are 100% sure of that. এখন আমাদের 6th স্টেপে আমরা আসি। আমাদের 6th স্টেপ হলো অ্যাপ্লিকেশন সাবমিট করা। যদি অনলাইন হয় খুবই চমৎকার, আমরা আমাদের অনলাইন পোর্টালে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি না কেন, যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি,
তাদের পোর্টালে ঢুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের সব ডকুমেন্ট সাবমিট করব। এগেন ইউনিভার্সিটির কনফার্মেশন পেয়ে আমরা সব ডকুমেন্ট আমরা অনলাইনে সাবমিট করব। অ্যাপ্লিকেশন ফি যদি থেকে থাকে অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করব। এখন অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করার ব্যাপারটা একটু একটু জটিল। আমি খুব একটা 100% শিওরলি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি না, কারণ আমি তো অনেক আগে দেশ থেকে বেরোচ্ছি, 5-6 বছর আগে। সো তখন আমি যেটা করেছি, আমি একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে একজনের, আমার বড় ভাইয়ের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে আমি ইউনিভার্সিটি টিউশন ফিসটা অ্যাপ্লিকেশন ফিসটা প্রোভাইড করেছিলাম। সো আমি জানি না যে ব্যাংক এখন আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো আসলে এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করছে, যারা বিদেশে অ্যাপ্লাই করতে চায়, অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে চায়। সো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কারো যদি থেকে থাকে, সেই ক্রেডিট কার্ডের থ্রুতে আপনারা অ্যাপ্লিকেশন ফিটা প্রোভাইড করতে পারেন। আবার অনেক ইউনিভার্সিটি আছে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না। কানাডাতে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন ফি লাগে না, ওয়েভড। ইউরোপের অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি লাগে না। সো এরকম যদি হয় তাহলে তো ভালোই, আপনাদের ওই ক্ষেত্রে কোনো একটা খরচ লাগলো না। আপনার ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করা থাকে তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু যদি ওয়েভ করা না থাকে দেন ইউ নিড টু সর্ট ইট আউট। আপনি আইদার যদি পার্সোনালি কাউকে চিনে থাকেন, কারো ক্রেডিট কার্ড আছে বা ইন্টারন্যাশনাল কার্ড আছে, তাহলে আপনারা তাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা ক্যাশ বাংলাদেশি টাকায় দিতে পারেন এবং তাদের কাছ থেকে তাদের কার্ড ইউজ করে আপনারা অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে পারেন। এটা হতে পারে একটা ওয়ে। এই ওয়ে যদি আপনার না থাকে তাহলে আপনারা ব্যাংকের সাথে কথা বলতে পারেন। আমি আসলে 100% শিওরলি বলতে পারছি না যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা কি একটু আপগ্রেডেড হয়েছে কিনা ইন্টারন্যাশনালি যারা পড়াশোনা করতে চায় তাদেরকে এইসব সাপোর্ট প্রোভাইড করার জন্য, বাট আই অ্যাজিউম দ্যাট banks should have at least something for aspiring international students. So at this phase আমরা যখন সার্টেন আমাদের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করছি, ডেডলাইন আছে, সবকিছু আছে, উই সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন। প্রসেসের এই পর্যায়ে কিন্তু আমরা অনেকটুকু চলে এসেছি। আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শেষ, অ্যাপ্লিকেশন ফি পে করা শেষ, আমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখন একটা শুরু হয় ওয়েটিং গেম। যতদিন না পর্যন্ত ইউনিভার্সিটি আমাদেরকে জানাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ডিসিশন, এটা একটা ওয়েটিং গেম। এটা একটু স্ট্রেসফুল হতে পারে, কিন্তু এগেন আমরা যত বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো আমাদের চান্স তত বেশি থাকবে। সো একটা দুইটা ইউনিভার্সিটি যদি আমাদেরকে রিজেক্ট করে, এটা নিয়ে আমাদের খারাপ ফিল করার কিছু থাকবে না। এবং লাইক এ স্যাড 5টা ইউনিভার্সিটি হলে আমি ধরে নিচ্ছি যে আপনারা একটা ইউনিভার্সিটি থেকে অবশ্যই অফার লেটার পাবেন। সো দ্যাটস অল উই নিড। একটু ধৈর্য ধরতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমটা ভ্যারি করে ফ্রম ওয়ান ইউনিভার্সিটি টু অ্যানাদার। প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম থাকে, যেটা বেসিক্যালি তাদের ওয়েবসাইটে গেলে আপনারা হয়তো পেয়ে যাবেন। সো কোনো ইউনিভার্সিটির জন্য এটা 1 মাস, কোনো ইউনিভার্সিটির জন্য 3 মাস, কোনো ইউনিভার্সিটির জন্য 4 মাস। সো পেশেন্টলি ওয়েট করেন, তাদের ডিউ টাইমের আগে তারা হয়তো জানাবে না আপনাকে। কিন্তু যদি কোনো কারণে আপনারা দেখতে পান যে অ্যাপ্লিকেশনের ডিসিশন মেকিং এর টাইম পার হয়ে গেছে কিন্তু আপনারা কোনো রেসপন্স পাননি, তাহলে আপনারা একটা ফলো আপ ইমেল তাদেরকে পাঠাতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে কোনো ডিসিশন কি মেক করা হয়েছে কিনা আপনার অ্যাপ্লিকেশনের জন্য। অনেক সময় দেখা যায় তাদের এন্ডেও অনেক টেকনিক্যাল বা অনেক ধরনের ইস্যুস থাকতে পারে। সো ফলো আপ উইথ দ্যাম। বাট এই টাইমটা একটু লেস স্ট্রেসফুল হয় যদি আমরা মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকি এবং এর মধ্যে কিছু ইউনিভার্সিটি তে আমাদের কনফিডেন্স লেভেল যেগুলোতে হাই থাকে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি জিপিএ এর ফ্যাক্টরের মধ্যে দিয়ে। সো এই সময়টাতে একটু পেশেন্টলি ওয়েট করতে হবে। ধরে নেই যে আমাদের কাছে অফার লেটার চলে এসছে এই পর্যায়ে। অফার লেটার চলে আসার পরে আমাদের প্রথম কাজ হলো যেই দেশে আমরা পড়তে যাই না কেন ওদের গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে ওদের যে রিকোয়ারমেন্টগুলো ভিসা প্রসেসিং এর জন্য ওই ডকুমেন্টসগুলো গ্যাদার করা। সো এখানে কয়েকটা ডকুমেন্টস বেশ কমন, যেমন আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা ডিগ্রি সার্টিফিকেটস লাগবে, আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকলে ওইটা হয়তো লাগবে, আপনার প্রোগ্রামে যদি জিআরই রিকোয়ার করে থাকে বা জিমেট রিকোয়ার করে থাকে, আপনি যদি জিমেট বা জিআরই দিয়ে থাকেন তার স্কোর আপনাকে সাবমিট করতে হবে। কিছু জেনারেল বেসিক জিনিস সব দেশের জন্য একই রকম হয়ে থাকে, আর কিছু জিনিস ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। ধরেন যদি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে কোনো প্রোগ্রামের, আপনি যদি ওই টেস্ট দিয়ে থাকেন তা ইংলিশ বাদে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের ওটা, সেই সাথে নতুন যে জিনিসটা অ্যাড হবে, আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসার তো একটা ফর্ম থাকবে, আপনি স্টাডি পারমিটে বা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন যে দেশে অ্যাপ্লাই করেন না কেন, সো ওইটার একটা ফর্ম থাকবে। সেই সাথে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার সাবমিট করতে হবে। অনেক দেশের অনেক প্রসেস থাকে, বেসিক্যালি যেসব ডকুমেন্টস আপনার ইংলিশ না বা বাংলা ওগুলো আপনাকে ট্রান্সলেট করতে হবে।
অথরাইজড ট্রান্সলেটর হলে হয়তো নোটারি করতে হয় না, কিন্তু অথরাইজড ট্রান্সলেটর না হলে আপনাকে নোটারি করতে হবে। একইভাবে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্পন্সরকে, তার সোর্স অফ ইনকাম কি, আপনার নিজের ইনকাম কি আপনি প্রোভাইড করছেন কিনা। ধরেন যে আপনি মাস্টার্স করতে যাবেন, আপনি বাংলাদেশে অনেকদিন আন্ডারগ্র্যাড কমপ্লিট করে চাকরি করেছেন, মানি মেক করেছেন, তাহলে আপনি টাকা যেটা সেভ করেছেন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য, ওইটার সোর্স আপনাকে দেখাতে হবে যে আপনি কিভাবে টাকাটা মেক করেছেন। সো ফাইন্যান্সিয়াল ব্যাপারে আপনাকে সবসময় দেখাতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে, যে সোর্স অফ মানিটা কোত্থেকে এসছে, এবং ওই সোর্সটা যদি বাংলায় থাকে ডকুমেন্টেড, ওটাকে ইংলিশ করতে হবে। সো এনিওয়েজ, এইগুলা করে আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেশের যে ভিসার রিকোয়ারমেন্ট, স্টুডেন্ট ভিসার ডকুমেন্ট লিস্ট আপনাকে নামাতে হবে। এটা আপনি যেই দেশের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন ওই দেশের স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্ট দিয়ে, বাংলাদেশ থেকে ওই দেশের স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট দিয়ে আপনি গুগল করলে আপনি লিস্ট পেয়ে যাবেন যে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। আপনি ওই ডকুমেন্টসগুলো গ্যাদার করবেন, যেগুলো ইংলিশ না ওগুলোকে ইংলিশে কনভার্ট করবেন, নোটারি করার দরকার হলে নোটারি করবেন। সব নিয়ে এক একটা দেশের এক এক ধরনের প্রসেস। আপনি যে দেশে অ্যাপ্লাই করছেন ওরা যে ধরনের প্রসেস মেনশন করছে ওদের ওয়েবসাইটে, সেই প্রসেস মেনটেন করে ভিসা অ্যাপ্লিকেশন ফি সহ আপনি সাবমিট করে দিবেন। তাহলে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিশন শেষ। এরপরে শুরু হবে আরেকটা ওয়েটিং গেম, যেটা একটু স্ট্রেসফুল, কিন্তু পেশেন্স থাকতে হবে। কারণ আপনারা যদি অলরেডি এইটুক সময় পর্যন্ত এইটুক চলে আসতে পারেন, নিজে সব গ্যাদার করে ভিসার জন্য সাবমিট করে দিতে পারেন, তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনারা ডেফিনেটলি কোয়ালিফাইড, বিকজ ইউ হ্যাভ কাম সো ফার। এবং এই পর্যায়ে কখনো নেগেটিভ চিন্তা আসতে পারে। বিদেশে যাওয়ার আগে আমরা ভিসার জন্য যখন অ্যাপ্লাই করি, এবং আমার কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, এরপরে আমি 1.5 মাস পরে আই গট টু হিয়ার ফ্রম দ্যাম। সো এই 1.5 মাসটা ছিল একটু স্ট্রেসফুল টাইম, কারণ আমরা তো জানি না যে কি ডিসিশন তারা আমাদেরকে দেয়। সো আমি বলবো যে বি প্রোঅ্যাক্টিভ অ্যাট দিস টাইম। আপনাকে চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তাকে প্রশ্রয় দিতে পারবেন না, আপনাকে চিন্তা করতে হবে যে না, আমি ভিসাটা পাচ্ছি, সময় লাগছে, থিঙ্ক পজিটিভ। কারণ আমরা অলরেডি অনেক দূর চলে এসেছি, আমরা পড়াশোনা করেছি, আমাদের জীবনে আমাদের স্কোর সব সাবমিট করেছি, পুরো প্রসেসের মধ্যে দিয়ে গেছি। সো হ্যাভ সাম ফেইথ ইন yourself, and I'm pretty certain যে আপনারা যদি এরকম স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে এইটুক পর্যন্ত আসতে পারেন, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু 99.5 or 9% of the time I'm pretty certain that you are gonna get your visa. এই হলো আমাদের বিদেশে অ্যাপ্লাই করার, বিদেশে ভিসা পর্যন্ত আসার একটা প্রসেস। আমরা যদি ভিসা পেয়ে যাই, এরপরে আমরা টিকিট করব, বাসা খুঁজবো, বিদেশে কোথায় গিয়ে উঠবো, পটেনশিয়ালি কি লিঙ্ক আছে, কাউকে রিচ আউট করতে পারি কিনা, আমাদের কনভিনিয়েন্সের জন্য যদি আমরা নতুন কোনো জায়গায় গিয়ে থাকি, সিলেক্ট করে থাকি, এসব কাজ আমরা করব। সো ইভেনচুয়ালি উইল হ্যাভ আওয়ার ভিসা অ্যান্ড উইল ফ্লাই আউট অফ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স টু গো থ্রু দ্য হোল ভিডিও। আমি আশা করব দিস ভিডিও হেল্পস। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি কোনো টপিক মিস করে থাকি বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে, feel free to ask it in the comments. I'll try to get back to you. দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে, অন্য কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকবেন।